নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 27তম ক্লাস, যা 18ই অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো কি বল। 2024 সালের জুলাই মাসে কেন্দ্রীয় আবাস ও নগর বিষয়ক মন্ত্রক তার স্মার্ট সিটি মিশনের সময়সীমা বাড়িয়েছে কোন দিন পর্যন্ত? তো সঠিক উত্তর হবে মার্চ 2025। 31শে মার্চ 2025 পর্যন্ত কেন্দ্রীয় আবাস ও নগর বিষয়ক মন্ত্রক তার স্মার্ট সিটি মিশনের সময়সীমা বাড়িয়েছে। হাদিম্বা মন্দিরের পঞ্চম বসন্ত পঞ্চমীর শুভ উপলক্ষে হিমাচল প্রদেশের নিচের কোন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়? তো হিমাচল প্রদেশের সাংস্কৃতিক উৎসব হচ্ছে ডুংরি। কিসের উপলক্ষে? এই হাদিম্বা মন্দিরে বসন্ত পঞ্চমীর শুভ দিন উপলক্ষে। ভারতে প্রথমবারের মতন ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নিম্নলিখিত কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল ভারতের এলাহাবাদে। বর্তমানে এলাহাবাদের নাম প্রয়াগরাজ। ঠিক আছে, তো প্রয়াগরাজ, তার আগের নাম ছিল এলাহাবাদ, আর বর্তমান নাম কিন্তু প্রয়াগরাজ। ঠিক আছে, চল নেক্সট। এসে এগেইনস্ট ওডস হলো একজন ক্রীড়া ব্যক্তিত্বের আত্মজীবনী, যিনি ড্যাশ খেলাটি খেলেছিলেন। তো এসে এগেইনস্ট ওডস এটি সানিয়া মির্জার আত্মজীবনী। তো সানিয়া মির্জা, তিনি একজন প্রাক্তন ভারতীয় টেনিস তারকা। সানিয়া মির্জা অর্জুন পুরস্কার পেয়েছেন 2004 সালে, পদ্মশ্রী 2006 সালে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন 2015 সালে, আর পদ্মভূষণ পেয়েছেন 2016 সালে। দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে এটা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। কঠিন অবস্থায় বিক্রিয়া ইউরিয়া তৈরির জন্য পরিচিত অজৈব যৌগ হলো ড্যাশ। তো সঠিক উত্তর হবে অ্যামোনিয়াম সায়ানাইড। পিট্টি পাখি অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? তো পিট্টি পাখি অভয়ারণ্য এটি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে অবস্থিত। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে এই পিট্টি পাখিরালয় অবস্থিত। ড্যাশ সালে হিরো আইএসএলে সুনীল ছেত্রী প্রথম ভারতীয় হিসাবে হ্যাটট্রিক করেন? তো 2015 সালে। 2015 সালে সুনীল ছেত্রী প্রথম ভারতীয় হিসাবে আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে হ্যাটট্রিক করেন। তিনি মুম্বাই সিটি এফসির হয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে হ্যাটট্রিক করেন। নিম্নলিখিত কোন বছরে বাল্যবিবাহ নিরোধ আইন পাশ হয়? তো সঠিক উত্তর হবে 1929 সালে। 1929 সালে বাল্যবিবাহ নিরোধ আইন পাশ হয়। এই আইনে বলা হয়েছিল যে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স 14 এবং ছেলেদের জন্য 18 বছর। এই আইনটি সারদা আইন নামে পরিচিত। তো 1929 সালে বাল্যবিবাহ নিরোধ আইনটি সারদা আইন নামেও পরিচিত, আর আইনটির পৃষ্ঠপোষক ছিলেন হরবিলাস সারদা। পরবর্তী প্রশ্ন,
কথাকলি শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে? কথাকলি একটি শাস্ত্রীয় নৃত্য যা ভারতের কেরালা রাজ্যে পরিবেশিত হয় বা উৎপত্তি। তো কথাকলি শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি ভারতের কেরালা রাজ্যে। কেরালার অপর শাস্ত্রীয় নৃত্য মোহিনীনাট্যম। তো কথাকলি এবং মোহিনীনাট্যম এই দুটি শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি কেরালা রাজ্যে। উড়িষ্যা রাজ্যের ওডিসি, তামিলনাড়ুর ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। ট্রায়াথলনের প্রথম ইভেন্ট বা প্রথম প্রতিযোগিতা কী? তো ট্রায়াথলনের প্রথম ইভেন্ট বা প্রতিযোগিতা হচ্ছে সাঁতার কাটা। তারপরে রয়েছে সাইকেল চালানো, তারপর দৌড়ানো। ঠিক আছে, তো ট্রায়াথলনের ইভেন্টগুলো হচ্ছে প্রথম সাঁতার কাটা, তারপরে সাইকেল চালানো, তারপরে দৌড়ানো। ভারতের সংবিধানের 157 অনুচ্ছেদে রাজ্যের প্রধান নিয়োগের জন্য ড্যাশের প্রয়োজনীয় যোগ্যতার কথা বলা রয়েছে। 57 নম্বর অনুচ্ছেদে। তো রাজ্যের প্রধান হিসেবে কার নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতার কথা বলা রয়েছে? তো সঠিক উত্তর হবে রাজ্যপাল। রাজ্যের প্রধানকে রাজ্যপাল। দেখো, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 153তে বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবে। এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে। এক একটি রাজ্যে রাজ্যপাল থাকবে কত নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে? তো 153 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে যে প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল থাকবে। একটি রাজ্যপাল একাধিক রাজ্যের দায়িত্ব পালন করতে পারেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের খননকৃত ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে এর নির্মাণে উজ্জ্বল লাল রঙের ড্যাশের ব্যবহার করা হয়েছিল। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে উজ্জ্বল লাল রঙের ইটের ব্যবহার করা হয়েছিল। তো সঠিক উত্তর হবে ইট। হিন্দুস্তানি ধ্রুপদী গায়ক কুমার গন্ধর্ব কোথায় জন্মগ্রহণ করেন? তো হিন্দুস্তানি ধ্রুপদী গায়ক কুমার গন্ধর্ব তিনি কর্ণাটকে জন্মগ্রহণ করেন। তো সঠিক উত্তর হবে কর্ণাটক। প্রাণীদের রেচনতন্ত্রের প্রাথমিক কাজ কী? তো প্রাণীদের রেচনতন্ত্রের প্রাথমিক কাজ হচ্ছে বজ্র পদার্থ অপসারণ করা। শরীর থেকে বজ্র পদার্থ অপসারণ করা, এটা হচ্ছে রেচনতন্ত্রের প্রাথমিক কাজ। নিচের কোনটি জনসাধারণের পণ্যের উদাহরণ নয়? তো ব্যক্তিগত পণ্য, যেটা কি বলেছে জনসাধারণের পণ্যের উদাহরণ নয়, যেটা শুধুমাত্র একজন ব্যক্তি পড়তে পারবেন। ঠিক আছে, দেখো, পরিষ্কার বাতাস সবার জন্য, কারণ ঠিক আছে, রাস্তার আলো এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে। জাতীয় প্রতিরক্ষা এটাও কিন্তু সবাই সুযোগ সুবিধা পায়। কিন্তু পোশাক কিন্তু এক একজনের কিন্তু এক একটা নির্দিষ্ট মানুষের জন্য। ঠিক আছে, তো এই পোশাকটা কিন্তু জনসাধারণের পণ্যের উদাহরণ নয়। পরবর্তী প্রশ্ন, ভারতে কৃষি প্রসঙ্গে পেন্ডা শব্দটি কোন নামকে দেওয়া হয়েছে? তো পেন্ডা হচ্ছে কাটা পোড়া কৃষির একটি রূপ। পেন্ডা এটি হচ্ছে কাটা পোড়া কৃষির একটি রূপ। নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে কাশ্মীরের ইতিহাসের উল্লেখ করেছেন? কাশ্মীরের ইতিহাস জানা যায় রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। আর রাজতরঙ্গিনী গ্রন্থটি লিখেছিলেন কলহন। কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস জানা যায়। তো কলহনের রচিত গ্রন্থের নাম কি? রাজতরঙ্গিনী, যেখানে কাশ্মীরের ইতিহাস বর্ণিত রয়েছে। অর্থশাস্ত্রের লেখক নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তো এই কৌটিল্য তিনি কার সমসাময়িক ছিলেন? তো কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্য এই কৌটিল্যের সহযোগিতায় কিন্তু নন্দ বংশকে পরাজিত করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় সংবিধানে
কোন মৌলিক অধিকারটি নিশ্চিত করে যে আইনের চোখে সবাই সমান এবং তাদের সঙ্গে কোনো বৈষম্য করা যাবে না? তো আইনের চোখে সবাই সমান, এটি বলা রয়েছে সমতার অধিকার, যেটা ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে সমতার অধিকার। ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। মৌলিক অধিকার যেটা অনুচ্ছেদ 12 থেকে 35 এবং ভাগ 3-এ বর্ণিত রয়েছে। মৌলিক অধিকার আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। মাটি গঠনের জন্য জলবায়ু সবচেয়ে বেশি দায়ী হলো ড্যাশ। তো মাটি গঠনের জন্য জলবায়ু সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আবহাওয়া। মাটি গঠনের জন্য যে জলবায়ু সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে আবহাওয়া। পদ্মশ্রী প্রাপক শোভনা নারায়ণ ড্যাশ নৃত্যের একজন প্রবক্তা। তো এই শোভনা নারায়ণ তিনি একজন কত্থক নৃত্যশিল্পী। কত্থক ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। এই শোভনা নারায়ণ তিনি 1992 সালে পদ্মশ্রী পুরস্কার পান। দেখো, সাত্রিয়া অসম রাজ্যের কিন্তু শাস্ত্রীয় নৃত্য। সিমপ্যাট্রিক প্রজাতি অনুসারে একটি নতুন প্রজাতির উত্থান ঘটে যখন কি একই প্রজাতির দুটি দল একই ভৌগোলিক অবস্থানে বসবাস করলেও নিজেদের মধ্যে প্রজনন করতে পারে না। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে একই প্রজাতির দুটি দল একই ভৌগোলিক অবস্থানে বসবাস করলেও নিজেদের মধ্যে প্রজনন করতে পারেন না। ভারতের 2001 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? তো শিশু লিঙ্গানুপাতের পরিমাণ সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা। দেখো, শিশু লিঙ্গানুপাত বলতে বোঝায় 0 থেকে 6 বছর বয়সীদের মধ্যে প্রতি 1000 পুরুষের সঙ্গে নারীর অনুপাতকে বোঝায়। তো শিশু লিঙ্গানুপাত কাদের বোঝায়? 0 থেকে 6 বছর বয়সী পুরুষদের মধ্যে মেয়েদের তুলনা। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শিশু লিঙ্গানুপাত ছিল 919। আর 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বোচ্চ শিশু লিঙ্গানুপাত ছিল অরুণাচল প্রদেশে এবং সর্বনিম্ন ছিল হরিয়ানায়। জানুয়ারি 2023 সালে যুক্তরাজ্যে তরুণ বিজ্ঞানীদের জন্য ব্লাবারটনিক পুরস্কারের জন্য মনোনীত 9 জন বিজ্ঞানীদের মধ্যে 3 জন ভারতীয় বংশোদ্ভূত গবেষক ছিলেন। নিম্নলিখিত 3 বিজ্ঞানীর মধ্যে কে একজন নন? তো দেখো, মেহুল মালিক, তন্ময় ভারত এবং রাহুল নারায়ণ, এই 3 জন কিন্তু ছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী। আর যেজন ছিলেন না সেটা হচ্ছে গগনদীপ কং। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে শিশু লিঙ্গ অনুপাতের নেতিবাচক বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছিল? তো শিশু লিঙ্গানুপাত যার হচ্ছে 0 থেকে 6 বছরের মধ্যে বোঝায়। তো কোন রাজ্যে নেতিবাচক বৃদ্ধি হয়েছিল? তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।